আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকের পাঠটি আমাদের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দের জন্য। তোমাদের সাংগঠনিক আচরণ বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টে চতুর্থ অধ্যায় সাংগঠনিক আবহ বা অর্গানাইজেশনাল ক্লাইমেট আমরা পড়ছিলাম। সেই সাংগঠনিক আবহের যে গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বা নির্ধারক সমূহ অথবা মাত্রা সমূহ, অর্থাৎ কি কি বিষয় আসলে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আমরা সবাই জানি যে আসলে সাংগঠনিক আবহটা এটা আসলে কি বহুমাত্রিক বিষয়। বহুমাত্রিক বলতে এখানে বোঝাচ্ছে যে যেটার অনেকগুলো মাত্রা থাকে বা অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত থাকে, এবং সেই উপাদানগুলোই এখন আমরা দেখব। প্রথমে আসি শক্তিশালী ঝোঁক, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি যে ডমিনেন্ট ওরিয়েন্টেশন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আহ স্বৈরতান্ত্রিক যে একটা মনোভাব, সেই ব্যাপারটা। হ্যাঁ, একটা সংগঠনের মানে কোন ধরনের নেতৃত্ব এখানে বেশি পরিলক্ষিত হয়। যেমন যদি এমন হয় যে কোনো প্রতিষ্ঠান তার নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতির উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে, তাহলে সেখানকার নিয়ন্ত্রণটা প্রবাহটা সেই রকম হবে। আবার যদি এমন হয় যে কোনো প্রতিষ্ঠান যে তার সাফল্যের উপরে বেশি জোর দেন, অন্য কোনো কিছু না, যে কতখানি সে উৎকর্ষতা অর্জন করলো সেটার উপরে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানের কৃতিত্ব অর্জনের প্রভাব বেশি থাকে বিধায় অন্য বিষয়গুলো এখানে তেমন একটা মুখ্য হিসেবে আসে না। এরপরে আমরা আসি আন্তঃব্যক্তিক সম্পর্ক। আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশন বলতে আসলে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের ভিতরকার যে সম্পর্কটা। একটা প্রতিষ্ঠানে সাধারণত দেখা যায় যে দুই ধরনের দল আছে, একটা আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক দলটা আসলে প্রতিষ্ঠানের কাজের ভিত্তিতে কর্তৃপক্ষই নির্ধারণ করে দেন, আর অনানুষ্ঠানিক যে দলগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে যে এই আন্তঃব্যক্তিক সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি হয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলও পাওয়া যায়। যেমন যদি আন্তঃব্যক্তিক সম্পর্ক ভালো থাকে, তাহলে সেখানে অনানুষ্ঠানিক যে দলগুলো গড়ে ওঠে সেখানকার প্রভাবটা অনেক বেশি উপকারী হয়, এবং সেটা অনেকটা সংগঠনকে আরো বেশি এগিয়ে নিতে সহায়তা করে। এরপরে আসি দ্বন্দ্ব ব্যবস্থাপনা। দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কিন্তু সব জায়গাতেই আছে, এবং প্রতিষ্ঠানে সাধারণত দুই ধরনের দ্বন্দ্ব দেখা যায়, একটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ আর একটা হচ্ছে ইন্টার গ্রুপ। ইন্ট্রা গ্রুপটা হচ্ছে যে একই গ্রুপের ভিতরে যখন দ্বন্দ্ব হয়, আর ইন্টার গ্রুপটা হচ্ছে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের যখন দ্বন্দ্ব হয়। তো সংগঠনের সৃষ্ট এরূপ দ্বন্দ্ব যদি সঠিকভাবে মীমাংসা করা না যায়, তাহলে কিন্তু সংগঠনের সহযোগিতা, সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশটা থাকার কথা সেটা থাকে না। এই জন্য সংগঠনে সবসময় দ্বন্দ্বটাকে সবসময় কি করা হয়, দ্বন্দ্ব কিন্তু কখনোই নিরসন করা যায় না, এটাকে যতটা সম্ভব কমিয়ে রাখাটা ভালো। তো এই জন্যে সঠিক এবং সুচারুরূপে দ্বন্দ্বটা যেন নিরসন করা হয় বা মীমাংসা করা যায়, অথবা এটা যেন কমিয়ে রাখা যায়, সেজন্য সংগঠন সদস্যদের মধ্যে বিশ্বাস, সহযোগিতা এগুলো বেশি তৈরি করা উচিত। নতুবা তাদের মধ্যে এই ব্যাপারগুলো যেমন অবিশ্বাস, সহযোগিতা, অবৈধতা এগুলো সৃষ্টি হতে পারে। এরপরে আসি ব্যক্তিগত স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন বলতে আসলে এখানে বোঝাচ্ছে কর্মীদের যে ব্যক্তি স্বাধীনতা, বা একটা কাজ করতে গেলে তারা যে কর্তৃত্বটা, তাদেরকে যে কর্তৃত্ব দেয়া হয় সেই অনুযায়ী তারা যেন তাদের কর্তৃত্বটা ব্যবহার করতে পারে। এবং এই স্বাধীনতা এবং কর্তৃত্ব কর্মীদেরকে কিন্তু কাজ করতে অনেক বেশি আগ্রহী করে তোলে। কর্মীদেরকে প্রদত্ত যে স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও কর্তৃত্ব সংগঠনে কার্য সম্পাদন কর্মীদের দায়িত্ব সচেতন ও দায়িত্বের প্রতি অনেক বেশি আগ্রহী করে তোলে। তাই এই ব্যক্তি স্বায়ত্তশাসনটা সাংগঠনিক আবহ অনেক বেশি উন্নত করে। সাংগঠনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থাৎ সংগঠনের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কেমন, এটা কি অনেক বেশি কঠিন, বা এটা কি স্বৈরতান্ত্রিক নাকি এটা গণতান্ত্রিক, সেই রকম বা এটার উপর ডিপেন্ড করে। যেমন যদি সেটা হয় যে অনেক বেশি কঠোর, বা যেই সংগঠনে স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ঊর্ধ্বতন থেকেই সবকিছুর প্রচলন হয়, সেই সংগঠনটা সাধারণত দেখা যায় যে অনেক বেশি
ইমপার্সোনাল বা এটাকে বলা হয় যে ব্যুরোক্রেটিক আমলাতন্ত্র এখানে বেশি সৃষ্টি হয় এবং সেখানে কোনো ধরনের স্বাধীনতা থাকে না, অধস্তনরা তাদের ক্ষমতা ব্যবহার করতে পারে না, এটা একটা ব্যাপার। এবং যদি সেক্ষেত্রে দেখা যায় কর্মীরা তাদের নিজস্ব যে ব্যাপারগুলো সেগুলোকে ব্যবহার করতে পারে না। যদি এমন হয় যে সংগঠন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা একটু ডেমোক্রেটিক টাইপের, তাহলে সেখানে অধস্তনরা কর্মীদের কিন্তু সবকিছুতে অংশগ্রহণের একটা সুযোগ থাকে। সাংগঠনিক কাঠামো সাংগঠনিক কাঠামো বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা সবাই জানি। ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা সংগঠনে অধস্তন আর ঊর্ধ্বতনের মধ্যে যে সম্পর্কটা সেটাকে আসলে বেসিক্যালি এই সাংগঠনিক কাঠামোটা প্রকাশ করে বা নির্দেশ করে। অর্থাৎ কে কার ঊর্ধ্বতন হবে, কে কার অধস্তন হবে, কে কার নিকট কাজের জন্য জবাবদিহি করতে হবে, কে কাজটা পরিচালনা করবে, এগুলো আসলে কিন্তু জানা যায়। এখন এই সাংগঠনিক কাঠামো যদি হয় কেন্দ্রীভূত, তাহলে সংগঠনে দেখা যায় সব সিদ্ধান্ত উপরে ঊর্ধ্বতনরাই নিচ্ছে, সেখানে অধস্তনদের কিন্তু অংশগ্রহণের কোনো সুযোগ থাকে না। আবার অন্যদিকে এটা যদি বিকেন্দ্রীভূত হয়, তাহলে সেখানে অধস্তনদের অংশগ্রহণের একটা সুযোগ থাকে। আর যদি এটা দেওয়া যায়, তাহলেই কিন্তু সংগঠনের ব্যবস্থাপনা পদ্ধতিটা অনেক বেশি ভালো হয় বা উন্নতর হয়। কার্যমুখী ব্যবস্থাপনা বনাম সম্পর্কমুখী ব্যবস্থাপনা, অর্থাৎ আহ এটা আসলে ডিপেন্ড করে যে কার্যমুখী ব্যবস্থাপনা বলতে এখানে আমাদের বোঝাচ্ছে যারা কাজের উপরে বেশি ডিপেন্ডেন্ট, বা এটাকে আমরা আসলে স্বৈরতান্ত্রিক নেতৃত্বও বুঝাই। যে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ব্যাপারটা হচ্ছে যে তারা সবসময় ঊর্ধ্বতন যা বলবে তাই করতে হবে, এবং এটা হচ্ছে যে সে সবসময় চেষ্টা করে কাজের অধস্তনদের উপর কাজটাকে চাপিয়ে দিতে। আবার অন্যদিকে সংগঠনের ব্যবস্থাপকজন যদি সম্পর্কমুখী হন, হ্যাঁ, এবং যদি কার্যমুখী হয় এরকম করে, তাহলে কিন্তু সবসময় দেখা যায় যে কর্মীদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে, ফলে কর্মীরা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে না, তাদের মনোবল হারিয়ে ফেলে। আর যদি ব্যবস্থাপকগণ সম্পর্কের উপরে একটু বেশি জোর দেন, অর্থাৎ তারা যদি কার্যমুখী মনোভাব পোষণ না করে কর্মীদের সাথে একটু ভালো সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক, আহ আহ, আহ, সহানুভূতিশীল সম্পর্কটা যদি বজায় রাখতে পারেন, তাহলে সেই পরিবেশে কর্মীরা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক বেশি স্পৃহা নিয়ে কাজটা করে, এবং সেখানে দেখা যায় যে কর্ম সম্পাদনের যে পারফরমেন্সটা সেটা অনেক বেশি বেড়ে যায়। তাই সংগঠনে কার্যপরিবেশ সৃষ্টি এবং কর্মী ও সংগঠন সব মিলিয়ে উন্নতির জন্য আমাদের আসলে একটা সম্পর্কমুখী ব্যবস্থাপনা থাকাটা অনেক বেশি জরুরি। পুরস্কার ও শাস্তি। এখানে পুরস্কার আর শাস্তিটা ব্যাপারটা হচ্ছে যে কার্য সম্পাদন এবং উৎপাদনশীলতার উপরে ভিত্তি করে কর্মীদেরকে যে তাদের কর্মের মূল্যায়ন করা হয়। অর্থাৎ তারা যদি অনেক বেশি ভালো কাজ করে, উৎপাদনশীলতা বৃদ্ধি হয়, প্রতিষ্ঠানে লাভ হয়, তাহলে দেখা যায় যে তাদেরকে অনেক বেশি আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে পুরস্কার। আবার ঠিক তেমনি যদি কোনো কর্মী তার নিজস্ব যে পারফরমেন্সটা ছিল সেটা যদি সে সম্পন্ন করতে না পারে, সে যদি তার কাজটা যথাযথভাবে পালন করতে না পারে, তাহলে দেখা যায় যে তাকে আর্থিক সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটাকে শাস্তি বলা হচ্ছে। তো কর্মীরা কিন্তু সবসময়ই পরিশ্রম বেশি করেন, সবসময় যদি এমন হয় যে তাদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার প্রবণতাটা থাকে, তাহলে তখন তারা তাদের আগ্রহটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন, বিক্রয়, মুনাফা, কর্মীদের আর্থিক অনার্থিক সুযোগ সুবিধা সবই কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য বলা হচ্ছে যে এবং এই ক্ষেত্রে কিন্তু পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে কিন্তু কখনোই পক্ষপাত দুষ্ট হওয়া যাবে না। অর্থাৎ এখানে যদি এমন হয় যে এখানে আহ স্বজনপ্রীতি করা হয়, তাহলে দেখা যায় যে মেধাবীরা অনেক বেশি অনাগ্রহী হয়ে পড়ে। যোগাযোগ কিন্তু সংগঠনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কারণ যোগাযোগ বলতে যোগাযোগের মাধ্যমটা, যোগাযোগের গতি, প্রকৃতি, বিস্তার, এ সবকিছুই কিন্তু সংগঠনের আবহকে অনেক বেশি প্রভাবিত করে। সংগঠনে যদি কার্যকর ও যথোপযুক্ত যোগাযোগ ব্যবস্থা প্রচলন থাকে, তাহলে কর্মীরা কিন্তু সহজেই তাদের পরামর্শ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাদের যে প্রতিক্রিয়া, প্রতিষ্ঠানের প্রতি ভালো মন্দ যে ব্যাপারগুলো তাদের মধ্যে কাজ করে, সেগুলো তারা কোনো ধরনের বাধাবিঘ্ন কথা না ভেবেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের সাথে অনেক বেশি প্রকাশ করতে সমর্থ হয়। এর ফলে দেখা যায় যে প্রতিষ্ঠানে একটা স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রচলন থাকে। আর যদি সেটা না থাকে, তাহলে কর্মীদের কাজের প্রতি নিরুৎসাহিত, হতাশ হতে দেখা যায় বেশি।
এবং আমাদের সবশেষ যে উপাদানটা আছে সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ বা রিস্ক টেকিং। সংগঠনের কর্মীরা ঝুঁকিকে বিরূপ পরিস্থিতিতে প্রত্যক্ষ করে, অর্থাৎ ঝুঁকি বেশি হলে কর্মীরা কিন্তু সেটা পছন্দ করে না এবং তারা সবসময় চায় যে সংগঠনে তাদের কাজটার ক্ষেত্রে ঝুঁকি যেন কম থাকে। হ্যাঁ, কারণ ভয় ভীতি এবং সংখ্যা যদি না থাকে একটা, সেক্ষেত্রে কর্মীরা একটা ভালো পরিবেশ পায়। তারা একটা কোনো ধরনের চাপ বা কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা ছাড়াই সুন্দরভাবে কাজটা করতে পারে। আর যদি এমন হয় যে সংগঠনের ঝুঁকি গ্রহণের মাত্রা অনেক বেশি এবং সেক্ষেত্রে কর্মীদের মধ্যে সেটা গড়ে তুলতে হবে, তাহলে তারা ঝুঁকিটা নিয়েই কিন্তু কাজটা করতে পারবে। সংগঠনে সবসময় কর্মীদের মধ্যে সৃজনশীল বা উদ্ভাবনমূলক মনোভাব তৈরি করাটা অনেক বেশি প্রয়োজন। তাহলে দেখা যায় যে প্রতিষ্ঠান অনেক বেশি এগিয়ে যায়। অর্থাৎ সাংগঠনিক আবহ সৃষ্টিতে যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো রয়েছে সেগুলো এর মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পারলে আমরা কিন্তু সংগঠনে অনেক বেশি প্রাধান্য দিতে পারবো এবং সংগঠনের ব্যবস্থাপনার যে দর্শন, মূল্যবোধ বা আহ, ব্যবস্থাপনার যে ব্যাপারটা সংগঠনকে অনেক বেশি প্রভাবিত করে সেটার প্রতিফলনটাও সুন্দরভাবে ঘটানো সম্ভব হবে। তো শিক্ষার্থীবৃন্দরা, আজ এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের আলোচনাটি। তোমরা সবাই বাসায় থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেও। ধন্যবাদ সবাইকে।